রহমানির রহিম। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে প্রতীয়মান করার জন্য একটি চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নিচে তো সাউন্ড পাওয়া যাবে না, নিচে তো সাউন্ড পাওয়া যাচ্ছে। ঠিক আছে, চৌপরে ধরে মাইক উপরে ধরে মাইক আর এটা তো লম্বা হওয়ার বদলে তো সমস্যা দাঁড়ান না, ধরেন এখানে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য একটি কুচক্রী মহল বাংলাদেশে ধারাবাহিকভাবে স্যাবোটাজ ঘটিয়ে যাচ্ছে। আমাদের আপ বাংলাদেশের সংগ্রামী নেতা শহীদ আহমেদ, শরীফ ওসমান বিন হাদি, দীপচন্দ্র দাস এবং গতকালকে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির ভাইকে হত্যা তারই ধারাবাহিকতার একটি অংশ মাত্র। প্রিয় সংগ্রামী ভাইরা, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিচার সংস্কার ও নির্বাচন আদায়ের লক্ষ্যে যে ইন্টারিম সরকার গঠিত হয়েছিল, আমরা আশা করেছিলাম হাসিনা আমলের মতো গুম খুন এই জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর চলবে না। কিন্তু আমরা পরিতাপের সহিত লক্ষ্য করলাম এই সরকারের আমলে গত এক বছরে বাংলাদেশের ৩,৫০০-এর অধিক মানুষকে খুন করা হয়েছে। একটি অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের জন্য এটি হতাশাজনক ও লজ্জাজনক। আমরা বলেছিলাম গুম খুন বন্ধে আওয়ামী ফ্যাসিস্ট যারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে বাংলাদেশপন্থী লোকজনকে নিয়োগ দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। কিন্তু এই ইন্টারিম সরকার সেটি করে নাই। এর ফলশ্রুতিতে আমরা এখন যে অবস্থা দেখতে পাচ্ছি, যে খুনের মহোৎসব আমরা দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে বাংলাদেশে একটি হরর মুভির স্ক্রিপ্ট এখানে বাস্তবায়িত করা হচ্ছে। আমরা জানি না সেই স্ক্রিপ্ট আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে এসেছে কিনা। এরই পাশাপাশি আমরা আরো একটি জিনিস আপনাদের সামনে নিয়ে আসতে চাই। বাংলাদেশে গত এক বছরে বিএনপির আভ্যন্তরীণ কোন্দলে প্রায় শতাধিক মানুষের জীবন দিতে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসার মধ্য দিয়ে আমরা আশ্বস্ত হয়েছি, আমরা বিশ্বাস করতে চাই বিএনপির আভ্যন্তরীণ এই কোন্দল আর থাকবে না। তারা সেই খুনাখুনির পরিবর্তে একটি ইতিবাচক ধারার রাজনীতি বাংলাদেশের মানুষকে জাতীয়তাবাদী শক্তিকে উপহার দেবে। কিন্তু আমরা যখন দেখলাম তারই দলের শীর্ষস্থানীয় একজন কর্মী মারা গেল, তিনি সেটার বিচারের দাবিতে কোন ধরনের সক্রিয় অবস্থান গ্রহণ করছেন না। যেই নেতা তার একজন কর্মী হত্যার বিচার দাবি করলাম, যেই নেতা তার দলের কর্মীদের নেতা কর্মীদের জানমালের নিরাপত্তা দিতে পারে না, সেই দেশের ২০ কোটি মানুষের জানমালের নিরাপত্তা দিবে, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? ফলশ্রুতিতে আমরা বলতে চাই নির্বাচনের খুব বেশি বাকি নাই, কিন্তু গণেশ উল্টে যেতে খুব বেশি সময় লাগে না। আপনারা যদি
মুসাফির ভাইয়ের হত্যার বিচারের দাবিতে সক্রিয় না হন, আপনাদের দলে এখনো যে শুনশান নীরবতা দেখা যাচ্ছে, এটা ভেঙে যদি আপনারা কর্মসূচি নিয়ে মাঠে না আসেন, তাহলে আপনাদের উপরে বাংলাদেশের জনগণ তো দূরের কথা, আপনাদের নেতাকর্মীরাই আস্থা হারিয়ে ফেলতে পারে। ফলে যেই সাজানো সংসারের সম্ভাবনা আপনারা দেখছেন, সেই সম্ভাবনা রক্তের হোলি খেলায় পরিণত হতে পারে। কারণ পার্শ্ববর্তী দেশ কিংবা কুচক্রী মহল শুধুমাত্র জুলাই অভ্যুত্থানের শক্তিকে হামলা করবে সেটা ভেবে থাকলে আপনি ভুলের স্বর্গে বসবাস করছেন। তারা বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ জনগণের উপর, জনগণের জানমালের উপর হামলা মামলা করতে এক বিন্দু কিন্তু ভাববে না। সেই আঘাত থেকে কিন্তু আপনারাও রেহাই পাবেন না। ফলশ্রুতিতে আমরা বিএনপিকেও বলবো, আপনারা আপনাদের নেতাকর্মীদের ব্যাপারে এভাবে উদাসীন না থেকে আপনারা সিরিয়াস হন। বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন এটি নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এটি যদি বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে তাহলে 2 দিন পরে ওই হাসিনার বাহিনী এটাও বলতে শুরু করবে আপনাকে যে ভারতে গুম করা হয়েছিল সেটি একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল। আমরা এই ধরনের কাদা ছোড়াছড়ি কিন্তু দেখতে চাই না। আপনাকে নিয়েও কিন্তু নানা গুঞ্জন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আছে। আমরা কখনো সেগুলো বিশ্বাস করতে চাই নাই, এখনো বিশ্বাস করতে চাই না। কিন্তু আপনি আপনার দলের নেতাকর্মীদের হত্যাকে বিচ্ছিন্ন ঘটনা না বলে এর বিচারের দাবিতে আপনারা মাঠে নামুন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে আমরা বলতে চাই, বাংলাদেশে ইউনূস সরকার যদি সুষ্ঠুভাবে একটি নির্বাচন সম্পন্ন করতে চায় তাহলে অবিলম্বে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। যদি এইভাবে খুনের মহড়া চলতে থাকে বাংলাদেশে কোনোদিনই তাহলে একটি সুস্থ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। আমরা জানি হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যেই রাষ্ট্রটি জুলাই অভ্যুত্থানের সময় যে সন্ত্রাসী বাহিনী আছে সেই সন্ত্রাসী বাহিনীর অভয়ারণ্যে পরিণত হয়েছে, সেই দেশটি কিন্তু এই দেশে একটি সুস্থ স্বাভাবিক ইলেকশন হোক এটা চায় না। তারা চায় এখানে আগুন লাগুক আর তারা আলু পোড়া দিবে। আমরা জনগণ ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে চাই, কিন্তু এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সরকারকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা সহ, প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সকল কর্তা ব্যক্তিকে আমরা আহ্বান জানাবো, আসুন সবাই মিলে আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করি। পুলিশ ও অন্যান্য প্রশাসনের মধ্যে এখনো যে সকল ফ্যাসিবাদের দোসর ছাত্রী মেরে আছে তাদেরকে আমরা মূলোৎপাটন করি। এবং এই কথাগুলো এখন আমাদের বড় রাজনৈতিক দলগুলো আর বলে না, যদি তাদের ভোটের হিসাবে গরমিল লেগে যায়। আমরা লক্ষ্য করেছি প্রধান উপদেষ্টার কাছে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যে নাকি বলেন তার পছন্দের ডিসিকে এবং কাকে কোন জায়গায় প্রদায়ন করতে হবে, কারণ তারা এখনো বিশ্বাস করেন ডিসিদের হাত করেই তারা ইলেকশনে জিতে আসবেন। জনগণের উপরে এখনো তাদের বিশ্বাস নাই। একই সাথে সরকারও সেই আস্থা কিন্তু জনগণের মাঝে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আমরা মনে করি একটি সমন্বিত উদ্যোগ দরকার। আমরা জনগণ যেভাবে সক্রিয় ভূমিকা পালন করা দরকার, পাশাপাশি সরকারের পক্ষ থেকেও একটি শক্তিশালী এবং সক্রিয় ভূমিকা পালন করা দরকার। বাংলাদেশকে যদি আওয়ামী লীগ মুক্ত করা না যায়, আওয়ামী লীগ মুক্ত করা না যায়, তাহলে বাংলাদেশে এই সব চোরাগুপ্তা হামলা কিন্তু চলতেই থাকবে। ফলে আজকের সাংবাদিক ভাইরা যারা উপস্থিত আছেন, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানিয়ে দিতে চাই, সারা দেশে আওয়ামী লীগ প্রশ্নে একটি আপোষহীন পজিশন গ্রহণ করতে হবে। জাতীয় পার্টি কি অন্য কোনো নাম দিয়ে, স্বতন্ত্রের নাম দিয়ে যাতে কোনো
পরিবারের প্রতি সকল হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের বিচারের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমাদের শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচার চেয়ে আমাদের আপ বাংলাদেশের নেতা শহীদ তাহমিরের হত্যাকারীদের বিচার চেয়ে শরীফ এবং অন্যান্য হত্যাকাণ্ডের সাথে যুক্ত বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিচার চেয়ে আজকে আমরা আমাদের কথা এখানে শেষ করছি। আমাদের কেন্দ্র এবং মহানগরের যে সকল ভাইরা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে সকল সাংবাদিক ভাইরা আমাদের প্রোগ্রামে আজকে উপস্থিত ছিলেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সামনের প্রোগ্রামগুলোতে আপনারা উপস্থিত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।